অপরাধটা সংঘটিত হয়েছে, ফলে আমার বিচার আসলে অন্য কোনো জায়গাতে করা যাবে না। অর্থাৎ অপরাধকে ফার্স্ট্রেট করবার জন্য, ব্যর্থ করবার জন্য তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা রুখে দেয় ইউনিভার্সাল জুরিসডিকশন যে কনসেপ্ট সেটি। অর্থাৎ কোনো একজন মানুষ তার তার সুনির্দিষ্ট ভূখণ্ডে অপরাধ করে অন্য একটি ভূখণ্ডে পালিয়ে গেলেও সেই যেইখানে পালিয়ে গেছে সেই পালিয়ে যাওয়ার রাষ্ট্রেও তার বিচার সম্ভব। এগুলো কিছু কিছু অপরাধকে সুনির্দিষ্ট করে দেওয়া হয় যে এই অপরাধের ক্ষেত্রেই এই বিচারগুলো এইভাবে করা সম্ভব। যেগুলোর মধ্যে আপনার জেনোসাইড পড়ে, যেগুলোর মধ্যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি পড়ে, ক্রাইমস এগেনস্ট পিস পড়ে, টেরোরিজম ইত্যাদি ইত্যাদি অপরাধগুলোকে তারা সন্নিবেশিত করেছে। কেমন? যেমন বাংলাদেশে কোনো মানুষ যদি ধরেন একটা ছিনতাই করে এবং সে যদি ইংল্যান্ডে আসে, ইংল্যান্ডের ইংল্যান্ড রাষ্ট্র কিন্তু বাংলাদেশে তার সংগঠিত অপরাধের যে বিচার সেটা করতে পারবে না। হুম। কিন্তু বাংলাদেশে যদি কেউ জেনোসাইড করে বা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এই ধরনের অপরাধ করে পালিয়ে ইংল্যান্ডে আসে, ইংল্যান্ড কিন্তু তার বিচার ইংল্যান্ডেই করতে পারবে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? ঠিক একইভাবে আপনার একটা উদাহরণ দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে কানাডাতে, রুয়ান্ডাতে গণহত্যা করে মুনায়েনজা নামে একজন এরকম পালিয়ে এসেছিল। পরবর্তী সময়ে তার বিচার কানাডা সরকারই করেছিল। এটা ২০০১ সালেই হবে তার বিচার অনুষ্ঠিত হয়েছিল। এটি একটি উদাহরণ বটে। এছাড়া রফিক সেরিক আছে, যে সম্ভবত সার্বিয়া থেকে পালিয়ে ডেনমার্কে এসেছিল। আমি দেশটা এদিক সেদিক হতে পারে। বাট রফিক সেরিকের কথা আমার মনে আছে যে তার বিচারটা অনুষ্ঠিত হয়েছিল সার্বিয়াতে, সে যেসব কর্মকাণ্ড করে এসেছিল। ফলে এটি একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। ওই একইভাবে ওই ধারাবাহিকতাতে সেটা হচ্ছে এমন যে পৃথিবীর কোথাও যদি এই ধরনের অপরাধগুলো ঘটে, সেই অপরাধগুলো আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে নজরে আনতে পারেন। অর্থাৎ মিয়ানমারে যখন আপনার গণহত্যা হচ্ছিল, মিয়ানমারে যখন ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হচ্ছিল এবং সেখানে মুসলমানদের উপরে ভয়ানক রকমের অত্যাচার করে তাদেরকে দেশ থেকে বাধ্য করানো হয়েছিল, দেশ ত্যাগ করানো হয়েছিল, হত্যা করা হচ্ছিল। এছাড়া নানান ধরনের অপরাধ করা হচ্ছিল। বাংলাদেশে আপনি জানেন যে রোহিঙ্গা তারা এসেছিল। সেটাকে কেন্দ্র করে কিন্তু গাম্বিয়া নামে একটি রাষ্ট্র, আহ গাম্বিয়াই আমি ভুল না করে থাকলে, মামলাটা করেছিল গাম্বিয়া। বুঝতে পারছেন? তারা কিন্তু হুম। আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছিল। যেহেতু রাষ্ট্র মামলাটা করেছিল, ফলে এটাকে মামলা হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক অপরাধ আদালত সমন জারি করে এবং অং সান সুচি সহ জেনারেলরা ওই আদালতে কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য হয়। আপনি সেটা জানেন। বুঝতে পারছেন? এবং আরেকটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে যে আহ, যদি রাষ্ট্র মামলা না করে, দেন হোয়াট? তখন ইন্ডিভিজুয়াল যাতে কোথাও অপরাধ হচ্ছে এই ইনফরমেশনটা দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতকে অভিহিত করে অভিযোগ দায়ের করতে পারে, এই প্রভিশনটুকু রাখা হয়েছে। তো আন্তর্জাতিক আদালতের তো একটি কনস্টিটিউশন রয়েছে, একটি আইনি পুস্তক রয়েছে, যেই মাধ্যমে সেই অপরাধগুলো সূচিত করা হয়েছে, কিভাবে কিভাবে করবে, প্রসিডিউর ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সেখানে আপনার আহ, আপনার লিখিত রয়েছে, উল্লেখ রয়েছে। তো আন্তর্জাতিক অপরাধ আদালতের যেই কনস্টিটিউশন বা যেটাকে আমরা সংবিধি বলি, সেই সংবিধির 15 নম্বর অনুচ্ছেদ, সেই 15 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কোনো একজন ইন্ডিভিজুয়াল এই অভিযোগগুলো কিন্তু আনতে পারবে। সেই 15 নম্বর অনুচ্ছেদের অধীনে গোপালগঞ্জে সংঘটিত যেই আন্তর্জাতিক অপরাধগুলো হচ্ছে বলে জনাব নাদিম ভুঁইয়া অপু মনে করেছেন, তিনি সেটার ব্যাপারে একটি অভিযোগ আনয়ন করেছেন। এই অভিযোগটা যখন আমি ড্রাফট করি তখন আমার কাছে আমি কতগুলো অপরাধের দেখা পেয়েছি। একটি হচ্ছে সেখানে মানবতা বিরোধী অপরাধ যেমন হচ্ছিল, সেগুলোর যে ক্যাটাগরি আপনার, সেগুলোর আমি অল্প করেই বলি। যেমন টর্চার, তাদেরকে ওই স্থান পরিত্যাগে বাধ্য করা, দেশ থেকে বাধ্য করা, তারপরে হচ্ছে যে তাদেরকে সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড তাদেরকে একেবারে তাদের উপর অত্যাচারগুলো চালানো, পরিকল্পিত হত্যাকাণ্ড করা, এইসব জিনিসগুলো যেমন আমি সামনে আন্তর্জাতিক অপরাধ আদালতের নজরে এনেছি।
একই সাথে সেইখানে অবস্থিত যেই রিলিজিয়াস গ্রুপ রয়েছে, ঠিক আছে, আপনি জানেন যে গোপালগঞ্জে প্রচুর হিন্দু জনগোষ্ঠী রয়েছে, তাদের উপরে এক ধরনের আক্রোশ সেনাবাহিনী লক্ষ্য করা গেছে। তো যখনই আপনি এই ধরনের সুনির্দিষ্ট কিছু গ্রুপ আছে, যেমন ন্যাশনাল গ্রুপ, এথনিক গ্রুপ, রিলিজিয়াস গ্রুপ, এই ধরনের গ্রুপের উপরে আপনি এই ধরনের হামলা আনবেন, সেই ক্ষেত্রে আপনি ধারণা করতে পারেন যে এখানে গণহত্যা সংগঠিত হয়েছে। গণহত্যা অনেকে বাংলাদেশে বাংলাদেশে সাধারণ মানুষ যেটা বোঝে আর কি, যে অনেক মানুষকে যদি মেরে ফেলা হয় ওইটাকে একটা গণহত্যা বলে মনে করা হয়, হুইচ ইজ নট কারেক্ট। গণহত্যা হওয়ার জন্য যে ক্যাটাগরি গুলো আছে, ওই ক্যাটাগরির মধ্যে গোপালগঞ্জের একটা শ্রেণীর অধিবাসীরা পড়েন বলে মনে করেছি বলেই আন্তর্জাতিক অপরাধের অন্যান্য অপরাধের সাথেও এই গণহত্যাটাকে আমি সন্নিবেশিত করেছি। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ আমি শুধু হ্যাঁ, সেখানে আমি বুঝতে গণহত্যার পেরেছি। অভিযোগটাই আমি বিধৃত করিনি, আমি সেখানে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির কথাও বলেছি, আমি সেখানে একই সাথে গণহত্যার কথাও বলেছি। সো আমার এই ড্রাফটিং এর সূত্র ধরেই নাদিম ভুঁইয়ার ওই আলাপ বা মতামতটা আন্তর্জাতিক অপরাধ আদালতে সাবমিটেড হয়েছে। তো আপনারা দুটো মামলা করেছেন বলেছেন, তো এই দুটো মামলার বিষয় যদি একটু আমাকে বলতেন। একটা তো আপনি এটি তো একটি দুটো গেল, মামলা এটি কেন? তো একটি গোপালগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে, সেটা তো একটা সুনির্দিষ্টভাবে আছে, যেখানে সেনাবাহিনী প্রধান, তারপরে হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে এই যে এনসিপি নামে একটি রাজনৈতিক দল আছে, তাদের যারা নেতৃত্ব স্থানীয় যারা আছে তারা, তারপরে হচ্ছে যে অবৈধ দখলদার টোকাই বাহিনীর প্রধান ইউনুস, এরকম যারা যারা অপরাধ করেছে বলে আমার কাছে মনে হয়েছে, এরকম ৮ জনের নাম আমি সামনে এনে অন্যান্য অপরাধীদের কথাও বলেছি, যেগুলো তদন্ত সাপেক্ষে। বুঝতে পারছেন? আমরা একটু দেখতে চাই, নিজু মজুমদার, আমরা একটু দেখতে চাই আপনাদের সেই সেখানে মামলার আছে। এবং কিছু আরেকটা জিনিস কাগজ। মাথায় রাখেন যে ওই অঞ্চলটাকে যারা কাভার করে সেনাবাহিনীর জিওসি যিনি আছেন, জেএম ইমদাদুল ইসলাম, তারপর হচ্ছে ব্রিগেড কমান্ডার এমডি মিজানুর রহমান, এবং অনেকেই কিন্তু এটা মনে করে থাকে যে মিজানুর রহমান তখন মনে হয় ওমরাতে ছিলেন বা নেই। অনেকে এই এই বিভ্রান্তিটা অনেকের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে তিনি মনে হয় সেখানে ওই জায়গাটাতে ছিলেন না। তিনি সেখানে ছিলেন। আমার কাছে অন্ততপক্ষে প্রশ্নটা কি আমি আমি বুঝিনি। এই সাবিশের কথা বলেছেন, সরি। হ্যাঁ, আমরা 16ই জুলাইয়ের পরে আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিওতে ৩ জন ব্যক্তির কথা বলেছেন। সেনাবাহিনীর ৩ জন ব্যক্তির কথা বলেছেন। তার মধ্যে একজন রয়েছেন জিওসি, হচ্ছে যশোরের, প্রবাবলি 55 ইনফ্যান্ট্রি এরকম কোনো কিছু থেকে উনি আহ ইমদাদুল, ওনার কথা আপনি বলছেন। তা আপনি ওই সময় এতটা নিশ্চিত হলেন কিভাবে যে আসলে ওনাদের দ্বারা এই মিশন পরিচালিত হয়েছে? ও আচ্ছা। সেখানে এই মিশনটা পরিচালিত হওয়ার ব্যাপারে প্রথমে আপনি জানেন যে ওই সময়টাতে আমি গোপালগঞ্জের বিভিন্ন অঞ্চলের হুম। যারা সেই সময় নিজেদের জীবন বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছিলেন বা আহত হয়েছিলেন বা যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানে যে রিলিজিয়াস গ্রুপদের কথা বলেছি, হিন্দু জনগোষ্ঠীর অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে। হিন্দু জনগোষ্ঠী ছাড়াও এখানকার সাধারণ নাগরিকরা আমার সাথে যোগাযোগ করেছে, বা আমি তাদের সাথে যোগাযোগ করেছি খুঁজে খুঁজে। ফেসবুকে আমাকে আতঙ্কিত হয়ে অনেকে মেসেজ দিয়েছে। তো যারা ভিকটিম, তারা যে ৩ জনের কথা আমার সামনে এনেছে, আম সেই ৩ জনের কথাকে আমি ভেরিফাই করবার জন্য আমি আমার যেই সেনাবাহিনীতে আমার যে সোর্স আছে তাদের কাছে জানতে চেয়েছি যে এই ব্যক্তিদের তখনকার লোকেশন গুলো কোথায় ছিল। এর মধ্যে আপনার যে যশোরের যিনি জিওসি ছিলেন, এমজে ইমদাদুল ইসলাম, তার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছি। তারপরে ফিল্ডে যে অফিসারটা ছিল লেফটেন্যান্ট কর্নেল, প্রথমে আমার কাছে আসলে তার নামটা একটু ডিফারেন্ট বলতে হচ্ছে যে সাধারণত আমরা দেখতে পাই না মাবরুক হাসান। তো খুব বেশি যে এই নামটা সবসময় সামনে পাই তা না, ফলে এই নামটার ক্ষেত্রে একটু ভিন্নতা পেয়েছি। পরবর্তী সময় অবশ্য আমি তার রিয়েল নাম, ছবি এগুলো পেয়েছি। তো এন্ড অফ দ্য ডে তে আপনার ঘটনাটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে
যে ব্রিগেড কমান্ডার এমডি মিজানুর রহমান, তার ব্যাপারেও কিছু তথ্য তখন পরস্পর ভাবে আমার কাছে আসছিল যে মিজান ওই সময় স্পটে দেখা গেছে, আবার অনেকে বলছেন যে নিশ্চিত নন। পরবর্তী সময় আমি এটা নিশ্চিত হয়েছি যে এই ইমদাদের অত্যন্ত কাছের এবং যে এই বুচারের মাধ্যমেই সে এই নির্দেশগুলো সেখানে দিয়েছে। এবং সেখানে যে লেফটেন্যান্ট কর্নেল মাবরুকের কথা বলছি, এটি ছাড়াও আরো সেনাবাহিনীর অফিসার, সেনা সদস্য ছিল। আপনি আমাকে বলতে পারেন যে এই তিনজনই কি আসলে করেছে কিনা, বা জেনারেল ওয়াকার, আমি যে নামগুলো দিয়েছি 8 জনের বেশিও এখানে আছে, স্বাভাবিকভাবে আরো অফিসাররা আছে। ডেফিনেটলি আমার কাছে সবার নাম আমার কাছে আসে, মানে আমার পক্ষে লোকেট করা সম্ভব হয়নি। সেই কারণেই বেসিক্যালি আমরা ওই ড্রাফটিং এর ভিতরেই বলেছি যে আরো এখানে অনেকে জড়িত আছে, যেগুলো আসলে তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে। আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা যখন আমাদের রাষ্ট্রীয় নিয়ম কানুন অনুযায়ী, কার্যবিধি অনুযায়ী যখন কোনো ধরনের আপনার মামলাগুলো থানাতে গিয়ে করি, বিশেষ করে জিআর মামলাগুলো করি আমরা, সেখানে আমরা অন্যান্য লেখি বা অজ্ঞাতনামা, বা আমরা বলি যে অনেকের নাম তো আমরা তখন মনে করতে পারি না। তো যখন এই আইন শৃঙ্খলা বাহিনী তদন্তে নামে, তখন কিন্তু তারা ওই সুনির্দিষ্ট এজাহার নামীয় অপরাধ ছাড়াও আরো অনেককে খুঁজে বের করে, তাদের তদন্ত সাপেক্ষে। তো একই ব্যাপার, আমি এখানে কিছু নাম দিয়েছি যেগুলো সামনে এসেছে বটে, কিন্তু এইটা যদি কখনো আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে, আন্তর্জাতিক আদালত থেকে তদন্তে আসে, তখন বেসিক্যালি এখানে আরো নাম আসতে পারে, বা যাদের নাম দিয়েছি তাদের ব্যাপারেও হয়তোবা ভিন্ন সিদ্ধান্ত হতে পারে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে তদন্তে আরো অনেক কিছু বের হয়ে আসবে। মূলত তো এটা তদন্তের জন্য, এবং এটা এক ধরনের অভিযোগ দায়ের করা যে এখানে কি কি ধরনের অপরাধ হচ্ছে এবং কেন আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের শরণাপন্ন হয়েছি। এটা একটু তখন আমি আপনাকে বলতে পারিনি। সেটা হচ্ছে যে এই যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, সেই সংগঠিত হওয়ার ব্যাপারে আপনার যে এই দখলকৃত বাহিনীর যে টোকাই সর্দার ইউনুস, তাদের কর্তা ব্যক্তিরা যেমন আসিফ নজরুলের নামও এখানে আছে, এরা আসলে আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে এই বিচার করবে না। এবং তারা ওরকম স্পষ্টভাবে বলে দিয়েছে, উল্টা সেখানকার অধিবাসীদেরকেই তারা নানান মামলায় ফাঁসিয়েছে, নানান মামলা দিয়েছে এবং তাদেরকে টর্চার অব্যাহত রেখেছে। ফলে এটা সহজেই অনুমেয়, যেটা আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতকে পরিষ্কারভাবে বলেছি যে কেন আমরা সেখানে যাচ্ছি। কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত হচ্ছে মানে দে আর কমপ্লিমেন্টারি টু ন্যাশনাল জুরিসডিকশন, অর্থাৎ আন্তর্জাতিক মানে ডোমেস্টিক আদালত যদি মামলা করতে না পারে, তাদের নিজস্ব ব্যবস্থাতে একটি রাষ্ট্র যদি নিজেদের আন্তদেশীয় যে আইন ব্যবস্থা আছে, সেই আইন ব্যবস্থার মাধ্যমে যদি অপরাধীদেরকে অপরাধের জবাবদিহিতার কাঠগড়াতে না আনতে পারে, আইনের কাঠগড়াতে না আনতে পারে, তখনই আসলে আন্তর্জাতিক অপরাধ আদালত সেই জায়গাতে আসলে যে ভ্যাকুয়ামের জায়গাটাতে তারা অবস্থান নেন এবং তারা মনে করেন যে এই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে, ফলে তারা তদন্ত করবেন, তারা এটাকে একটা সারা পৃথিবীর উপরেই অপরাধটা হয়েছে, ওই যে ইউনিভার্সাল জুরিসডিকশন বললাম, যে এই ধরনের অপরাধ আসলে একটি সুনির্দিষ্ট দেশে হয়েছে এমন মনে করা হয় না, মনে করা হয় যে অপরাধগুলো সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে করা হয়েছে। বুঝতে পারছেন? অর্থাৎ এটার ব্যাপ্তিটা তখন হয়ে যায় সারা পৃথিবীর মানবতার বিরুদ্ধেই আসলে একটি গোষ্ঠী বা কিছু মানুষ বা কিছু গ্রুপ অবস্থান নিয়েছে। এভাবেই জিনিসটাকে দেখা হয় এবং সংবিধি, আইন এইভাবেই আসলে তৈরি করা হয়েছে। তো সেই দিক থেকে আমরা মনে করেছি যে এই অপরাধগুলো বিচার আন্তর্জাতিক অপরাধ আদালত কাছে চাওয়া ছাড়া আমাদের আর কোনো ফোরাম নাই। ফলে যে 3 জনের কথা বলেছি সেগুলো স্থানীয় অধিবাসীরা যারা টর্চার্ড হয়েছেন, তাদের মাধ্যমে তারা এসেছে। দেখেছেন। তাদের কাছ থেকেই আসলে ইনফরমেশনটা পেয়েছি। আর আমি আপনাকে আবারও ক্লিয়ার করি যে এখানে কিন্তু যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, এই দুটো অপরাধের কথাই কিন্তু পরস্পরভাবে বলা হয়েছে এবং সুনির্দিষ্ট রিলিজিয়াস গ্রুপ এখানে যেমন রয়েছে, তেমনি সেখানে পলিটিক্যাল গ্রুপ রয়েছে, সাধারণ অধিবাসী রয়েছে। ফলে এই দুটো ভ্যারিয়েশনকে আমার ড্রাফটিং এ আমাকে আনতে হয়েছে। আপনারা যেহেতু এই বিষয়টিকে গণহত্যা বলছেন, তাহলে সেখানে আমি একটু জানতে চাচ্ছি যে আপনার কাছে পসিবল ক্যাজুয়ালিটিজ, আই মিন কতজন মানুষ মারা গেছে সেই সংখ্যাটা রয়েছে? কারণ একটা আমাদের কাছে কিছু তথ্য রয়েছে, কিন্তু আপনার কাছ থেকে একটু আমরা যেমন ধরেন যখন এই অপরাধের কথা আমরা বলি, সেক্ষেত্রে আমরা কত সংখ্যক মানুষ মারা গেছে সেই সময়টাতে তো
আমাদের পক্ষে এক্স্যাক্টলি লোকেট করা সম্ভব ছিল না। ফলে সেই সময়ের যেই নিউজ পেপার যে রিপোর্টগুলো আমরা পাচ্ছিলাম সাধারণ অধিবাসীর কাছ থেকে, আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছিলাম যে লাশকে পর্যন্ত দাফন করতে দেওয়া হচ্ছে না, জানাজা পড়তে দেওয়া হচ্ছে না, ক্রমাগতভাবে গুম করছে, সেসব জায়গা থেকে আমরা সম্ভবত আমরা 45-50 এরকম কথা আমরা বলেছিলাম, বা তারও অধিকের কথা আমরা তখন ওই সময়টাতে। এর পরবর্তী সময়ে মৃত্যু বা হত্যার সংখ্যা আরো অনেক বেড়েছে। আমরা ইনিশিয়াল লেভেলের কথা কিন্তু আমরা কিন্তু অভিযোগটা করেছি 16 তারিখে এই অ্যাটাকটা হয়েছে। আমরা কিন্তু এই ড্রাফটিংটা আমি করেছি তার পরের দিন, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে। 17 তারিখে করেছেন। 17 তারিখে আমি ড্রাফটিংটা করেছি। মামলাটা দায়ের করা হয়েছে আসলে, মানে অভিযোগটা তো করা হয়েছে, আমি তো রেডি করে ফেলেছি একদিনের মাথাতেই। ফলে এটা 17 তারিখই ধরেন, সেটা মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে কাভারেজ হিসেবে 18 তারিখে এসেছে। ফলে সেই সময়টাতে যে সংখ্যাটা ছিল সেটা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত গেছে। আসলে এখানে মৃতের সংখ্যাটাও তো আসলে এইসব অপরাধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু একটা মাথা রাখতে হবে যে জেনোসাইড হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া বা যে কন্টেন্টের কথা বলেছি সেটা আগে ফুলফিল করে তারপরে জিনিসটা হতে হবে। ফলে সেই অনুযায়ী এটা ঠিকই আছে। আমরা সেই সময় 45 থেকে 50 এরকম বলেছি, এবং সেখানে আহত, টর্চার, গুমের শিকার, দেশ থেকে বাধ্য হওয়া, সেখানকারও সংখ্যাগুলো আমরা উল্লেখ করেছি। আপনার কাছে যে ডকুমেন্টসটা আপনি দেখালেন স্ক্রিনের মধ্যে, সেটা হচ্ছে যে কনফার্মেশন ফ্রম দ্য আইসিসি, কিন্তু আমরা কিন্তু যে এভিডেন্স যেটা আছে এটার সাথে সাথে সেই প্রায় 1-1.5 হাজার পৃষ্ঠার যেই এভিডেন্স গুলো বিভিন্ন গ্রুপ আপনার দ্রুত রিসার্চ করে বের করেছে একেবারে পুরো বুকলেট আকারে, সেগুলো কিন্তু আমরা সেখানে দাখিল করেছি। এই এভিডেন্স গুলো আপনার এই কনফার্মেশনে নেই আসলে, বুঝতে পারছেন? দ্বিতীয় যে অভিযোগটির কথা আপনি আমার কাছে জানতে চেয়েছেন সেটি হচ্ছে, এটি আসলে বলবো যে আন্তর্জাতিক অপরাধ আদালতে আমি নিজে যে মামলাগুলোকে তদারকি করেছি সেটার মধ্যে তৃতীয় হচ্ছে যে 5ই অগাস্টের পরপর বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর উপরে যেই টর্চার নেমে এসেছে, মূলত দুটি অপরাধকে আমি তখন সামনে সূচিত করেছি। একটি হচ্ছে জেনোসাইড, আর একটি হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। এই দুটিকে সূচিত করে এগিয়েছে এবং গোষ্ঠীগুলোকে আমরা এনেছি হচ্ছে পুলিশের উপরে গণহত্যা যেগুলো হয়েছে, বা পুলিশের উপরে যে মানবতা বিরোধী অপরাধ যেটা হয়েছে। এছাড়া আপনার পলিটিক্যাল যে অর্গানাইজেশন আছে, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের প্যারেন্ট সংগঠন, এবং হচ্ছে যে সেখানে হিন্দু জনগোষ্ঠী যারা আছে, এই তিনটি জনগোষ্ঠীকে আমরা আলাদা ক্যাটাগরাইজ করে সেখানে আমরা অপরাধের সম্ভাবনাগুলো কি কি রয়েছে সেগুলো আমরা সেখানে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আমরা সেটা জানিয়েছি। ফলে যখন এটা তদন্ত হবে তখন আন্তর্জাতিক অপরাধ আদালত আরো ভালোভাবে সূচিত করবে যে তাদের যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে আসলে তাদের কাছে এই অপরাধের ধরনটাকে কি মনে হচ্ছে, এবং সেই অনুযায়ী তখন চার্জ গঠন করা হবে। কেমন? আমাদের যে অভিযোগটা সেটাই অ্যাবসলিউট নয়। আন্তর্জাতিক অপরাধ আদালত যখন তদন্ত করবে সেটাই আসলে তখন চূড়ান্ত বলে পরিগণিত হবে। সরি, আপনি কিছু একটা বলছিলেন। হ্যাঁ, আমি বলছিলাম আপনি যাদের বিরুদ্ধে মামলা করেছেন তার মধ্যে 2 জন ব্যক্তি আছে যারা আসলে এনসিপির সাথে সম্পৃক্ত। এনসিপি কথা মনে আসায় একটা জিনিস মনে হলো, এই এনসিপির যারা ছেলেপেলে আপনি যাদেরকে বিশেষভাবে টোকাই বলে আখ্যায়িত করেন, এদের একজন গুরু আছে যার নাম হচ্ছে ফরাদ মাজার, এবং মানে একভাবে আপনি বলতে পারেন যে শিক্ষাগুরু। আমি জানি না আপনি আমার সঙ্গে সহমত হবেন কিনা। এরা কিছু জিনিস কিছু মানে শিক্ষাগুরুর থেকে পাওয়া কিছু শিক্ষা থেকে বলে কিনা এই সমস্ত কথাবার্তা আসলে আমি জানি না। এরা নতুন কিছু জিনিস শব্দের উৎপত্তি করেছে বাংলাদেশে, যেগুলো আসলে এর আগে আমরা কোথাও এভাবে কোনো কিছু ভাবে শুনিনি। যেমন ধরুন নতুন বন্দোবস্ত, দায় ও দরদ, এই ধরনের কিছু কিছু টার্মস তারা ইউজ করে। আপনি কি এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে একটু বলবেন? এগুলো কি আসলে এক্সিস্ট করে, বা এগুলো আসলে রাজনীতির কোন আধ্যাত্মবাদ কিংবা ফিলোসফির মধ্যে পড়েন? একটু যদি আমাদের বলতেন একটু। ওনার একটা বইও আছে বোধহয় সম্ভবত। আচ্ছা, ফরাদ মাজারের একটা বই আছে, যে বইটি সে প্রকাশ করেছে আপনার 2023 সালের 5ই অগাস্ট।
সেই বইটার নাম হচ্ছে গণ অভ্যুত্থান ও গঠন, বাংলাদেশে গণরাজনৈতিক ধারার বিকাশ প্রসঙ্গে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই বইটা একটু ট্যাক্টফুলি এইটা শিরোনামটা দেওয়া হয়েছে, কারণ সেই সময়ে এই শিরোনামে বোঝার উপায় নেই এই বইয়ের ভিতরে আসলে কি আলাপ হয়েছে। একটা তাত্ত্বিক বই বলে এটাকে অভিহিত করা হয়েছিল তখন। মূলত এখন সময় যদি এই বই তারা চেঞ্জ করে, তাহলে আমি নিশ্চিত তারা এই বইয়ের নামটা আর একটু চেঞ্জ করবে বলে আমার ধারণা, কারণ বইয়ের কন্টেন্ট খুবই ভয়ানক। এবং এই বইটা কিন্তু প্রকাশিত হয়, মানে প্রকাশিত হয় বলতে এই বইয়ের যে ডেট আমি দেখতে পাচ্ছি, ফরদ মাজহার যেখানে সাইন করেছে ডেটে, সেটা হচ্ছে 5ই অগাস্ট 2023, অর্থাৎ 2024-এর 5ই অগাস্টের 1 বছর আগে প্রকাশিত একটি বই। সেখানে কিন্তু পরিষ্কারভাবে বিধৃত হয়েছে যে ফরদ মাজহার আসলে এই রাষ্ট্রটাকে কোন ধরনের বা কিভাবে আপনার সে দেখতে চায়, কিভাবে দেখতে চায় এবং সে কোন জায়গাতে নিয়ে যেতে চায়। কেমন? এই বই যদি কারো কাছে থাকে তাহলে এই বইয়ের 148 নম্বর পেজ থেকে পড়ালেখা শুরু করা যেতে পারে বা বলা যেতে পারে। যেমন আমি বলি যে বাংলাদেশে বলেছে বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তির রণধ্বনি, এবং ফ্যাসিস্ট, যদিও এই ফ্যাসিস্ট শব্দটা আসলে একটু এটার উচ্চারণটা আসলে ফ্যাসিস্ট না, এটা হচ্ছে ফেইসিস্ট আসলে বলা যেতে পারে। ফ্যাসিস্ট বলে আসলে কোনো শব্দ নাই টু বি অনেস্ট, বাট বাংলাদেশে যেমন অগাস্টকে বাংলাদেশে আপনার বলা হয় আগস্ট, মনে হয় বলে না, এই আগস্ট বলে অভিহিত করা হয়। কিছু শব্দ আছে যে একেবারে আমাদের দেশের নিজস্ব শব্দের মতো ঢুকে গেছে, সেই ভাষায় আমি যাব না। তো এইখানে সে লিখেছে বাংলাদেশ ফ্যাসিস্ট শক্তির রণধ্বনি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় যে বিশেষ ধরনের রাজনৈতিক মতবাদের উপর দাঁড়ানো তা বাঙালি জাতিবাদ নামে পরিচিত। হ্যাঁ, তো আমাদের কিন্তু রাজনৈতিক মতবাদ কিন্তু বাঙালি জাতীয়তাবাদের উপরে দাঁড়ানো না। আসলে আমাদের সত্যি কথা বলতে যে আমাদের সংবিধি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদের উপরে দাঁড়ানো, মাথায় রাখতে হবে। এবং বাঙালি জাতীয়তাবাদ এটা কিন্তু আলট্রা জাতীয়তাবাদ না, মাথায় রাখতে হবে। দুই ধরনের আছে, একটা হচ্ছে যে ফ্যাসিজম যারা কায়েম করেছে অতীতে, হিটলার, মুসোলিনি, যাদেরকে আমরা বিভিন্ন সময় দেখেছি, জাতীয়তাবাদ শব্দটাকে এই আমরাই, আমাদের দেশই মহান, এই চিন্তা ভাবনার দ্বারাতে তারা আপনার আবর্তিত হয়েছে। ফলে সেখানে এক ধরনের ভিন্ন ভাবার পরিসর খুবই কম ছিল। কিন্তু বাংলাদেশের সংবিধানে যেই বাঙালির জাতীয়তাবাদ রয়েছে, এই বাঙালির জাতীয়তাবাদটা কিন্তু প্রেরণার উৎস হিসেবে ধরে নেওয়া হয়েছে, অর্থাৎ এটি একটি গৌরবের, কিন্তু অহংকারের না, মাথা রাখতে হবে। যেমন আমি বাঙালি হিসেবে অত্যন্ত গৌরবান্বিত বোধ করি, আমার ভালো লাগে, কিন্তু এটা আমার অহংকারের জায়গা না। অহংকার মানে হচ্ছে কেমন, আমি সেরা, আমার উপরে আর পৃথিবীর কেউ নাই, এইভাবে আমি ভাবি না। এই জায়গাকে আমি অহংকার মনে করি না, বুঝতে পারছেন? আমি মনে করি সারা পৃথিবীর জনগোষ্ঠীর মধ্যে আমি আরেকজন মানুষ, নৃতাত্ত্বিক অনুযায়ী আমার কিছু জাতিভেদ আছে, আমার কিছু ক্যাটাগরি আছে, সেগুলোকে আমি সামনে এনেছি বটে, কিন্তু আমি পৃথিবীর সবচেয়ে সেরা, আমি ব্যাপারটা নয়, এরকম নয় আসলে। কেমন? আচ্ছা, যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে যে ফরদ মজার তার এই গ্রন্থের মধ্যে যেই চিন্তাগুলোকে পুশ করে দিয়েছে বা যে চিন্তাগুলোকে সে বলতে চেয়েছে, সেটা খুবই ভয়ানক বলে আমার কাছে মনে হয়। তার যে শিষ্যরা আছে, তার শিষ্যরা বায়াত গ্রহণ করেছে তার কাছে। আমরা সাধারণত পীরের কাছে বায়াত গ্রহণ বুঝি, কিন্তু ফরদ মজারের কাছে বায়াত গ্রহণ করেছে এরা। এবং ফরদ মজারের বেশ কিছু একেবারে ডার্ক আপনার হিস্ট্রি আছে, যেগুলো প্রাসঙ্গিকভাবে আমি আনবো একটু পরে। তো আগে জেনে রাখেন, সে যেটা মনে করে সেটা হচ্ছে যে 1970 সালের ইলেকশনের পরে বাংলাদেশ রাষ্ট্র যে গঠিত হলো, এই বাংলাদেশ রাষ্ট্র অবৈধভাবে গঠিত হয়েছে তার কথা অনুযায়ী। অর্থাৎ তার কথা অনুযায়ী 26শে মার্চের প্রথম প্রহরে আমরা যে স্বাধীনতার ঘোষণা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছে, এইটাতে সে সন্দেহ করতে চায়, এটা সে বিশ্বাস করতে চায় না। এটা সে কোন যুক্তিতে, মানে আচ্ছা,
এটা তার বইয়ের 149 নাম্বার বইয়ের দ্বিতীয় প্যারাতে সে লিখেছে, শেখ মুজিবুর রহমান আদৌ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কি না সেই তর্কে না গিয়েও পরিষ্কারভাবে বলা যায় সাম্য, মানবিক মর্যাদা, সে যে বলেছে মানে সেই তর্কে না গিয়েও, আসলে কিন্তু সে সেই তর্কে গেছে। আসলে সে বলেছে যে যুদ্ধোত্তর সর্বদলীয় জাতীয় সরকার গঠন করার যুক্তিও 1970 সালে আওয়ামী লীগের বিজয়ের পরিপ্রেক্ষিতে নাকচ করা হয়েছিল। 70-এর নির্বাচনে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকেই স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছিল। তাদের নিয়েই বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠন করা হয়। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য নির্বাচিত আওয়ামী লীগ নেতারা সদ্য স্বাধীন প্রজাতন্ত্রের সার্বভৌম শক্তি হিসেবে নিজেদের দাবি করতে পারেন কিনা সেই তর্ক অমীমাংসিত রয়ে গিয়েছে। অর্থাৎ সে যেটা বলতে চায় সেটা হচ্ছে যে, আমি আপনাকে বুঝাই, সেটা হলো 1970 সালে তো আমাদের একটা ইলেকশন হয়েছে, তাই না? সেই ইলেকশনটা কেন হয়েছে? ও বলতে চাচ্ছে সেই ইলেকশনটা হয়েছে পাকিস্তানের একটি কনস্টিটিউশন ফর্ম করবার জন্য। কিন্তু ও এটা ভুলে গেছে যে 70-এর ইলেকশনটাতে পাকিস্তান রাষ্ট্রের ইলেকশন হয়েছে, কথা সত্যি। একই দিকে এই পূর্ব পাকিস্তানে যেই ম্যান্ডেটটা আমরা জনগণের চেয়েছি, সেই ম্যান্ডেটটা আমরা জনগণের চেয়েছি একটি স্বাধিকার বা স্বাধিকারের জন্য, অর্থাৎ একটি স্বায়ত্ত শাসনের জন্য। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাছে গেছেই এটা বলে যে 6 দফার কথা বলেই গেছে, এবং সেটা আমাদের ইতিহাসে উজ্জ্বল। আমার মনে হয় না নতুন করে সেটা নিয়ে ব্যাখ্যা করবার কিছু রয়েছে সেখানে। তো ও বলতে চাচ্ছে যে ইলেকশন যেটা হয়েছে সেই ইলেকশন তো আসলে পাকিস্তানের জন্য হয়েছে। তো পরবর্তী সময় বাংলাদেশ রাষ্ট্রটা যখন হয়েছে, সেই বাংলাদেশ রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তিরা হয়েছে বা সংবিধানটা লিখিত হয়েছে, সেইটা তো কোনো পাবলিকের ম্যান্ডেট নিয়ে আসেনি। একটু জটিল লাগছে আপনার কাছে ব্যাপারটা? ও বলতে চাচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হওয়ার পরে আরেকটা ইলেকশন হওয়ার দরকার ছিল। ওই ওই ইলেকশনে যদি বাংলাদেশ মানুষ, মানে বাংলাদেশের মানুষ যদি ম্যান্ডেট দিত আওয়ামী লীগকে, তখন তারা রাষ্ট্র গঠন করে, তখন তারা সংবিধান রচনা করতে পারত। বাংলাদেশের মানুষ তো ম্যান্ডেট দিয়েছে আওয়ামী লীগকে, সেভাবেই তো আসলে দেশ স্বাধীন হয়েছে।